৩৪ বছরের প্রফেসর উজান চৌধুরী কিনা বিয়ে করলো ১৭ বছরের একটা বাচ্চা মেয়েকে। পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে হলো? ভরা বিয়ের আসরে কথাগুলো ভেসে আসতে উজানের চোয়াল শক্ত হয়ে উঠল। কটমট দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাই আরিয়ান চৌধুরীর দিকে। আরিয়ান ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে দ্রুত সেখান থেকে সরে গেল, কারণ সে খুব ভালো করে জানে এই মুহূর্তে উজানের রাগ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। উজান একবার নিজের বাবা আরিফুল চৌধুরীর দিকে তাকায়, তার একবার আরিয়ানের চলে যাওয়ার দিকে। মাথার ভেতর যেন আগুন জ্বলছে তার। গত ৭-৮ বছর ধরে মানুষটা তাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু উজান বিয়ের শব্দটাই সহ্য করতে পারত না। এক পর্যায়ে সে দেশ ছেড়ে ইউএসএ চলে যায়, আর তারপর সেখানে নিজের ক্যারিয়ার করে তোলে। বর্তমানে সে আমেরিকার নামকরা এক বিশ্ববিদ্যালয়ে সম্মানিত প্রফেসর। নিজের জগৎ, নিজের নিয়ম, নিজের স্বাধীনতা নিয়ে বেশ ভালো ছিল। গতকাল হঠাৎ শুনল তার বাবা আরিফুল চৌধুরীর অবস্থা নাকি খুবই গুরুতর। খবরটা শোনার পর আর এক মুহূর্ত দেরি করেনি উজান। দীর্ঘ ৬ বছর পর নিজের জন্মভূমিতে পা রাখে সে, কিন্তু দেশে ফিরতেই বুঝলো এখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। অসুস্থ বাবাকে সামনে এনে আবেগ দেখিয়ে এক প্রকার ব্যাকমেল করে আরিফুল চৌধুরী আর আরিয়ান তাকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। উজান চায়নি বিয়ে করতে, কিন্তু বাবার হুইল চেয়ারে বসা অসহায় মুখটা দেখে না বলার সাহস হয়নি তার। কে জানতো সেই অসুস্থতাও ছিল সাজানো নাটক। হঠাৎই কানের পাশে ফুল ভলিউমে বেজে উঠল হুলা হুলালা হুলালা তু হে মেরি ফ্যান্টাসি। উজান বিরক্ত হয়ে পেছনে ফিরতেই থমকে গেল, চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কারণ যে মানুষটা কিছুক্ষণ আগে হুইল চেয়ারে আধমরা রোগীর মতো বসেছিল সে আরিফুল চৌধুরী এখন নিজের বড় ছেলে আরিয়ানের সাথে কোমর দুলিয়ে হুলা হুলা গানে উড়াধুরা নাচছে। শুধু নাচি না, মাঝে মাঝে হাত তুলে স্টেপও দিচ্ছে। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। উজান ভাবছে সে কি সত্যি বাস্তবে আছে নাকি কোনো প্র্যাঙ্ক শোতে এসে পড়েছে। তার কপালে রগ ফুলে উঠল। এতক্ষণে বুঝতে আর বাকি রইল না এই পুরো নাটকটাই তাকে বিয়ে করানোর জন্য সাজানো হয়েছিল। উজান ধীরে ধীরে চোখ বন্ধ করলো, গভীর একটা শ্বাস নিল এবং দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, মির্জাফরের বংশগুলো মনে তাহলে এই ছিল যে উজান চৌধুরী সবাইকে মুরগি বানিয়ে বেড়ায়, আজ তাকে আস্ত মুরগি বানিয়ে ছাড়লো। আরিফুল চৌধুরী নাচের তালে তালে হেসে এসে উজানের দিকে এগিয়ে এলেন। চারিপাশে বিয়ের আনন্দ, ঢাকঢোলের শব্দ, মানুষের হইচই, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে উৎসবের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সেই ভিড়ের মাঝেও আরিফুল চৌধুরীর মুখে এক অদ্ভুত শিশুসুলভ উচ্ছ্বাস। তিনি উজানের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, বাপ আয়, তিন বাপ বেটা মিলে ডান্স করি। উজান কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভ্রু জাগলো, কুঁচকে তাকায়। লাইক সিরিয়াসলি ড্যাড, তুমি আদৌ আমার বাপ তো? এই কথায় আশেপাশে কয়েকজন হালকা হেসে উঠলেও আরিফুল চৌধুরী একদম নির্লিপ্ত। তিনি যেন কথাটাকে একেবারে সিরিয়াসলি নিলেন না, উল্টো আরো মজা পেয়ে গেলেন। হেসে কাঁধ ঝাঁকিয়ে বললেন, যদি তুই ১ মাসের মধ্যে আমাকে নাতি নাতনি দেওয়ার সুখবর দিতে পারিস তাহলে আমি তোর বাপ, নয়তো চাচা ডাকবি কেমন? উজানের চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে কটাক্ষ স্বরে আওড়ায়, আজ থেকে তোমায় আমি চাচাই ডাকবো, তবু এই বিয়ে মানবো না। আরিফুল চৌধুরী এবার নাচ থামিয়ে উজানের দিকে একটু ঝুঁকে এসে শান্ত গলায় বললেন, যার সাথে বিয়ে দিয়েছি সেই তোকে বুঝিয়ে দেবে তুই বিয়ে মানবি নাকি মানবি না। এই কথা বলেই তিনি আবার গানের তালে তালে নাচতে নাচতে ভিড়ের মাঝে মিশে গেলেন, যেন উজানের প্রতিক্রিয়ায় তার কিছুই যায় আসে না। উজান এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে সরে গিয়ে একপাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল। চোখে মুখে বিরক্তির ছাপ, মনের ভেতরে অস্থির ঝড়। সে বিশ্বাসই করতে পারছিল না নিজের বাবাই তার সঙ্গে এমন সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে পারে। বিয়ের এই আয়োজনটা তার কাছে এখন উৎসব না, বরং এক ধরনের বন্দিত্ব মনে হচ্ছে। যাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না তাকেই তার জীবনে জোর করে জুড়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করছিল একা একা চলে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তাই গাল ফুলিয়ে সেখানেই বসে রইল। প্রায় ৪ ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে সবাই বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির কনভয় ধীরে ধীরে চলতে শুরু করলো, আর উজানও নীরব অস্থির মন নিয়ে সেই যাত্রায় অংশ হয়ে গেল একটা নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, তার স্ত্রী তুবা, উজানের ছোট চাচার ছেলে ইফাত, যে আবার তার বেস্ট ফ্রেন্ড, আর মেহের, সে হচ্ছে উজানের শালিকা, যাকে স্পষ্টই জোর করে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছে উজান। তাকে দেখা মাত্রই সকলের চোখে মুখে বিস্ময়কর ছাপ। সবাই তার কাণ্ড দেখে মুখ চেপে হাসতে লাগলো। যেই ছেলে বিয়ে মানবে না বলে এখনো পর্যন্ত নতুন বইয়ের মুখ দেখেনি, এমনি আসার সময় মুরব্বীদের বক বক শুনতে শুনতে এসেছে, তবুও নতুন বইয়ের সাথে আসেনি। আর সেই ছেলে এখন রুমে ঢোকার আগেই গায়ে জড়ানো শার্ট খুলছে। হঠাৎ উজান এসে থমকে দাঁড়ালো তাদের সামনে, চারিপাশে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, ওয়াই আর ইউ হিয়ার নাও?
তার কণ্ঠে বিরক্তি আর অবাক হওয়া দুটোই মিশেছিল। ঠিক তখনই ইফাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো, মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল, ইস, কি কপাল নিয়ে জন্মেছিস তুই। তুই বিয়ে করবি না জেনেও তোকে সেই আমেরিকা থেকে টেনে এনে বিয়ে করিয়ে দিল, অথচ আমি বিয়ে করতে চাইতেছি ল্যাংটা কাল থেকে, তবুও আমার কথা কেউ কানে নিচ্ছে না। তা দোস্ত, ভাবি দেখতে কেমন? প্রথম দেখায় নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিস। উজান চোখ ছোট করে তাকালো, বিরক্তির সুরে আওড়ায়, আই হেট লাভ। ভালোবাসা বলে আমার লাইফে কোনো ওয়ার্ড নেই। আর সবাই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো ফ্রম দ্য ডোর, আমি রুমে যাব। তখনই তুবা মুচকি হেসে একটু এগিয়ে এসে বলল, ভাই মানলাম তোমার লাইফে লাভ বলে কোনো ওয়ার্ড নেই, কিন্তু বাসর ঘরে ঢোকার আগে শার্ট খুলছো কেন? সাথে সাথে পুরো জায়গাটায় হো হো করে হাসি রোল পড়ে গেল। আরিয়ান হেসে হেসে বলতে লাগলো, কেন আবার? যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই না ভাই? তবে যাই হোক, তুই এখন আমাদের 70,000 টাকা দে। উজান ভ্রু উঁচু করে তাকালো। ওয়াই? ঢং বাদ দে। বাসর ঘরে যাওয়ার এন্ট্রি ফি হিসেবে 70,000 টাকা না দিলে ঢুকতে দিব না। উজান অবাক হয়ে গেল। সিরিয়াসলি? যে বিয়ে আমি মানি না, তার আবার টাকা কিসের? উল্টো তোমরা আমাকে টাকা দাও। ইফাত সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দেখছো ভাই, দেখছো তোমার প্রফেসর ভাই কোন লেভেলের কিপটা? বাসর ঘরে যেতে চায় অথচ টাকা দিতে চায় না। ভাবি, তুমি তো কিছু বলো। তারপর সে নাক সিটকে মোটে 70,000 চেয়েছি, সেটাও ভাগ করলে 10,000 করে পড়বে কিনা সন্দেহ। সামনে ঈদও আছে, গার্লফ্রেন্ডদের শপিং করাতে হবে। মোটে 7টা গার্লফ্রেন্ড আমার। বলল। ইফাতের কথা শুনে মেহের চোখ বড় বড় করে তাকালো। 7টা গার্লফ্রেন্ডের কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। সে অবাক দৃষ্টিতে একবার তাকে আবারও চোখ নামিয়ে নিল। ইফাত আবার তাকে ধমকে দিল, এই মেয়ে, কি ভাবতেছো? টাকা চাও তোমার পেয়ারি দুলাভাইয়ের কাছে? মেহের চুপচাপ রইল। সে স্বভাবতই খুব কম কথা বলে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করে, তাই সে আবারও মাথা নিচু করে নিল। ইফাত আবার চেঁচিয়ে উঠল, এই দোস্ত, টাকা দে না। উজান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলো। সবাই খুশিতে মুখ চাওয়াচাই করলো। এই বুঝি টাকা বের হলো। কিন্তু পরক্ষণে সে একটা 5 টাকার কয়েন বের করে ইফাতের হাতে দিল। আমার মনটা বিশাল, আমি দান খয়রাত খুব ভালোবাসি। তোকে 5 টাকা দান করলাম, এটা দিয়ে গিয়ে সামনের দোকান থেকে একটা চকলেট কিনে খা। তবুই শুরুটা রানার যে ওয়েস্ট করিস না। আর তোমরা ইমিডিয়েট আমাকে 70,000 টাকা দাও, না হলে আমি বাসর ঘরে যাব না। ইফাত থমকে গেল। কি বললি তুই? উজান এক পলক ইফাতের দিকে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকালো। ভাই টাকা দাও, তাহলে আমি ছাদে চলে যাব। আরিয়ান সঙ্গে সঙ্গে কাশতে কাশতে প্রায় মেঝেতে বসে পড়ল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই, এসব তুই কি বলছিস? বাসর করবি তুই, টাকাটা তোর দেওয়ার কথা, আর তুই আমার কাছ থেকে চাইছিস? দেবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সে পা বাড়ালো, সাথে সাথে ইফাত আর আরিয়ান দুজনই তার হাত ধরে ফেলল। ভাই, এমন ভাবে আমাদের সর্বনাশ করিস না। আমি ফকির, আমি মিসকিন, আমার ঘর বাড়ি নেই, আর তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? ওজান চৌধুরী বারবার কথা রিপিট করে না। টাকা দাও, না হলে আমি যাচ্ছি। এইবার ইফাত প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ভাই, দ্রুত এই কিপটেকে টাকা দাও, না হলে কাল আমাদের ফাঁসি হবে। অবশেষে আরিয়ান বাধ্য হয়ে টাকা বের করলো। উজান টাকাটা হাতে নিয়ে বাঁকা এক হাসি দিল, চোখে বিজয়ের ঝিলিক। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে রুমে ঢুকে গেল। রুমের ভেতরে ঢুকতেই উজান থমকে গেল। পুরো রুমটা সাজানো রজনীগন্ধা, লাল গোলাপ আর বেলি ফুলে। হালকা সুগন্ধে চারিপাশ মোহময় হয়ে আছে। বিছানার চারিপাশে ফুলের ঝালর ঝুলছে। মোমবাতির নরম আলোয় পুরো পরিবেশটা আরো স্বপ্নময় লাগছে। কিন্তু উজানের চোখ গিয়ে আটকে রইল বিছানার মাঝখানে। ফুলে সজ্জিত খাটে লাল বেনারসি পরে ছোট্ট করে ঘোমটা টেনে বসে আছে এক পিচ্চি মেয়ে, তাসফিয়া মৌ, উজানের সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটাকে দেখেই তার বিরক্তি আরো বেড়ে গেল। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। তার উপর এই পুচকে মেয়েটাকে। মাস কয়েক আগে স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। অবশ্য পড়াশোনার প্রতি মোহের খুব একটা আগ্রহ নেই। মেহের না থাকলে হয়তো কলেজেও যেত না। উজান গভীর শ্বাস ফেলল, তারপর গম্ভীর মুখে সামনে এগিয়ে এলো। হঠাৎ পুরুষ কণ্ঠের শব্দে মৌ কেঁপে উঠল। ঠিক তখনই উজান বজ্র কণ্ঠে প্রতিধ্বনিত করে,
এই পুচকি মেয়ের বয়স তো এখন 18-র নিচে। তাহলে কোন দুঃখে নাচতে নাচতে বিয়ে করে বসলে শুনে? আর শোনো, তোমাকে উজান চৌধুরী নিজের ওয়াইফ হিসেবে মানে না, সো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর এটা আমার রুম, একটা জিনিসও যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো, মাইন্ডেড। মৌয়ের ভেতরে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছিল এই ঘুমটা ফেলে উঠে দুই কথা শুনিয়ে দেয়, কিন্তু আজ বাসর রাত বলে দাদি চাচিরা হাজারবার বুঝিয়েছে প্রথম দিন শান্ত থাকতে হয়, তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলো সে। তবে উজান চৌধুরী নামটা শুনে তার কেমন যেন চেনা চেনা লাগলো, মনে হচ্ছে কোথাও শুনেছে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না। ঠিক তখনই দরজার কাছে শব্দ হলো। উজান ক্যাবিনেট থেকে একটা বালিশ বের করে হাতে নিল, তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল, পুচকে মেয়ের মতোই থাকবে, কখনো বউয়ের অধিকার ফলাতে আসবে না, কারণ আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর না এই বিয়েটাকে। কথাটা বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল সে। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই মৌ একটানে ঘোমটা ফেলে দিল, তারপর বিছানা থেকে ধপ করে নেমে কোমরে হাত রেখে ফুঁসতে লাগলো। আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়া বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী, সরি গর্বিত মনে করবে, তা না উল্টা। আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়া বয়সে এত কিউট সুন্দর একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী, সরি গর্বিত মনে করবে, তা না উল্টো আমার উপর রাগ দেখায়। রাতটা যাক, তারপর তোকে বোঝাবো বউ কাকে বলে আর কত প্রকার। বুড়া খাটাস একটা, বাসর রাতে বউকে গিফট না দিয়ে বরং 10টা কথা শুনিয়ে চলে গেল। গিফটের জন্যই তো বিয়ে করতে রাজি হয়েছিলাম, গিফটই যদি না দেয় তাহলে এই স্যার, মানে বিয়েটা করে লাভটা কি হলো তাহলে? সঙ্গে সঙ্গে নিজের জিভে কামড় দিল মৌ। মুখটা তার বড্ড বেপড়া, যখন তখন পেটে যা আসে মুখে বলে ফেলে। আবারও গুটিসুটি মেরে বিছানায় গিয়ে কমফোর্টার মুড়ি দিয়ে বসে পড়ল। দীর্ঘ সময় ধরে এপাশ ওপাশ করলো, বিছানার চাদর খামচে ধরলো, বালিশটা উল্টে পাল্টে নিল, কিন্তু চোখে কিছুতেই ঘুম ধরা দিল না। বিরক্ত হয়ে আবারও উঠে বসলো মৌ। এবার দুহাত দিয়ে শক্ত করে পেটটা চেপে ধরলো সে। প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের চোটে পেটের ভিতর যেন 1 ডজন ইঁদুর কুস্তি কসরত করছে। সকাল থেকে রাগে অভিমানে আর জেদের বসে দানা পানি কিচ্ছু মুখে তুলেনি। নিজের জেদ এখন নিজের পেটের উপর এসে বোমার মতো ফেটেছে। ক্ষুধার্ত বাঘিনীর মতো পুরো রুমে এদিক ওদিক পায়চারি করলো মৌ। তেষ্টা মেটাতে এক নাগারে 2 গ্লাস পানিও গিলে ফেললো, তবুও পেটের ভেতরে খিদের আগুন বিন্দুমাত্র কমলো না। উজানের মা কয়েকবার সাদাসাদি করেছিলেন খাওয়ার জন্য, কিন্তু মৌ তখন কায়দা দেখাতে গিয়ে মুখ বাঁকিয়ে বলেছিল আমার খিদে নেই। এখন সেই কায়দার 12টা বেজে গেছে। অবশেষে আর সহ্য করতে না পারে পেটের দায়ে চোরের মতো চুপি চুপি নিজের রুমে দরজাটা খুললো সে। করিডোরে এদিক ওদিক তাকিয়ে দেখলো মৌ কাউকে চোখে পড়লো না। ব্যাস, আর পাইকে খুশিতে ডগমগ হয়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সে। 2বার পায়ের শাড়ি জড়িয়ে হোঁচট খেতে খেতেও কোনো মতে দেয়াল ধরে বেঁচে গেল। ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো সে। চারিদিক একদম নিঝুম, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। পরিবেশ অনুকূলে দেখে মৌ নিজের মনে ফিসফিসিয়ে বিড়বিড় করে উঠল, যাস শালি, শ্বশুর বাড়ি পা দিতে না দিতে চোরের মতো মাঝরাতে রান্নাঘরে হানা দিচ্ছিস। ছি ছি। এই না, আমি চুরি একদমই করছি না। এ বাড়িটা কার? আমার শ্বশুরের। আর শ্বশুরের বাড়ি মানে তো এটা আমারও বাড়ি। সেই হিসেবে মাঝরাতে ঘর রান্নাঘর ওলট পালট করে সব খেয়ে ফেলার পূর্ণ অধিকার তো আমার আছে। মৌ, তুই আজ বেশি বেশি খা, বেশি বেশি করে খা। পারলে তোর ওই খিটমেটে খড়খড়ে জামাইয়ের মাথাটাও চিবিয়ে খেয়ে ফেল। মনের আনন্দে গুনগুন করতে করতে কিচেন রুমে ঢুকলো মৌ, কিন্তু সুইচ টিপে আলো জ্বালাতেই তার মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। এত বড় কিচেন রুম, অথচ চটজলদি মুখে তোলার মতো তৈরি কোনো খাবারই চোখে পড়ছে না। খিদের তাড়নায় মাথা ঘুরছিল তার। খাবার খুঁজতে খুঁজতে পুরো কিচেন রুমে এক চক্কর দিয়ে যখন সে প্রায় ক্লান্ত, ঠিক তখনই তার চোখ পড়ল কোনার বিশাল ডাবল ডোরের ফ্রিজটার দিকে। আশার আলো দেখে মৌ দ্রুত গিয়ে ফ্রিজের দরজাটা খুললো, আর খুলেই তার চোখ ছানা পড়া। ভেতরে বাহারি রকমের ফলমূল, মিষ্টি আর ডেজার্ট সাজানো। তবে অত শত রাজকীয় খাবারের দিকে না তাকিয়ে মৌয়ের নজর গেল একটু আগে শাশুড়ি আম্মা যে খাবারের প্লেটটা তাকে দিতে চেয়েছিলেন সেটার দিকে। প্লেটের ওপরে ঢাকা দেওয়া ছিল। ঢাকনাটা খুলতেই মৌয়ের মনটা জুড়িয়ে গেল। আস্ত একটা চিকেন লেগ পিস। মৌয়ের বরাবরই মারাত্মক দুর্বলতা। বাপের বাড়িতে লেগ পিস নিয়ে কত যুদ্ধ হয়েছে। মেহেরের ভাগের লেগ পিসটাও সে কতবার পটিয়ে পাটিয়ে নিজের পাতে তুলে নিয়েছে, তার ইয়াত্তা নেই। খুশিতে মৌয়ের চোখ চকচক করে উঠল। খাবারের প্লেটটা হাতে নিয়ে ডাইনিং টেবিল পর্যন্ত যাওয়ারও তর্স রইল না তার। কিচেন রুমের মেঝেতেই ধপাস করে বসে পড়ল সে। তারপর কোনো রাজকীয় ভব্যতার তোয়াক্কা না করে 2 হাত লাগিয়ে তৃপ্তি ভরে চিকেন আর ভাত সাবার করতে লাগলো। খাওয়া শেষ করে একটা স্বস্তি পেল মৌ। নিজের বাপের বাড়ি হলে হয়তো প্লেটটা ওখানেই ফেলে রেখে চলে যেত, কিন্তু আজ আর সেই রিস্ক নিল না।
নতুন শ্বশুরবাড়ি বলে কথা। প্লেটটা যত্ন করে ধুয়ে একদম নির্দিষ্ট স্থানে উপর করে রেখে দিল। তারপর তৃপ্তি ভরে এক গ্লাস পানি খেয়ে যেই না ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই উপরে সিঁড়ি বেয়ে নামছিল উজান। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি আর ক্লান্তি মাখানো। নিজের এসি রুম আর নরম বিছানা ছেড়ে উজানের অন্য কোথাও মোটেও ঘুম হয় না, অথচ আজই আপদ মেয়েটার চক্করে তাকে নিজের রুম ছেড়ে পুরো বাড়ি টোটো করতে হচ্ছে সামান্য একটু ঘুমের আশায়। একটু আগে ছাদে গিয়েছিল ঠান্ডা বাতাসে ঘুমাতে, কিন্তু সেখানকার মশার দল কামড়ে তার পিঠের চামড়া তুলে ফেলার দশা করেছে। অতিষ্ঠ হয়ে শেষমেশ ড্রয়িং রুমের সোফাটায় ঘুমানোর উদ্দেশ্যে নিচে নামছিল সে। হঠাৎ কিচেন রুমের খোলা দরজার দিকে তাকাতে উজানের পা দুটো জমে গেল। আবছা আলো আধারিতে দেখা যাচ্ছে একটা ছায়া মানব দাঁড়িয়ে আছে, যে পুরো কিচেন রুম জুড়ে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। মাঝরাতে এই বিশাল বাড়িতে চোর ঢোকার আশঙ্কায় উজানের গায়ের লোম খাড়া হয়ে গেল। চোরটাকে সাইজ করার জন্য সে নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চার করলো। তারপর পা টিপে টিপে বিড়ালের মতো নিঃশব্দে কিচেন রুমের দিকে এগুতে লাগলো। মনে মনে উজান আওড়ালো, উজান চৌধুরী বাসায় চোরে এত বড় সাহস! দাঁড়া বেটা চোর, আজ তোর একদিন কি আমার যে কদিন লাগে, তোকে আজ মেরেই তক্তা বানাবো। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান তার শক্ত হাত দিয়ে মোয়ের মুখ চেপে ধরল। আকস্মিক এই হামলায় মোয়ের জান প্রায় কবজ হওয়ার দশা। সে দুই হাত পা ছুড়ে জান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু জিমনেশিয়ামে যাওয়ার উজানের পেশিবহুল হাতের শক্তির কাছে সে নিছক এক পুতুল। মৌ নিজের মুখটা ছাড়ানোর জন্য উন্মাদের মতো মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু মুখ চাপা থাকায় শুধু অস্পষ্ট গোঙানির শব্দ বের হলো। উজান রেগে মেগে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে আওড়ালো, চোরের বাচ্চা চোর, তোর এত বড় কলিজা যে তুই উজান চৌধুরীর ড্রয়িং রুম পার হয়ে সোজা কিচেন রুমে চুরি করতে এসছিস? আজ তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ইফাত ভাইয়া, কই তোমরা? কথাটা শেষ করার আগে চোরকে বাগে আনতে উজান নিজের ডান পা দিয়ে মোয়ের পায়ে একটা জোরদার ল্যাং মারল। বেচারা মৌ আচমকা পায়ে আঘাত পেয়ে ব্যথা আর আতঙ্কে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও যখন দেখলো কোনো লাভ হচ্ছে না, তখন উজান আরো বেশি গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল, আম্মু, আব্বু, তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও আমাদের কিচেন রুমে চোর ঢুকেছে। চোর, চোর! উজানের এই গগন বিদারী চিৎকার শুনে মোয়ের মাথায় রাগের রক্ত চড়ে গেল। অপমানে আর রাগে অন্ধ হয়ে মৌ আর কোনো উপায় না পেয়ে উজানের মুখের সামনে থাকা হাতের তালুতে নিজের ধারালো দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। ব্যথায় আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল উজান। কামড়ে চোটে হাতটা এক ঝটকায় আলগা হয়ে যেতে মৌ নিজেকে মুক্ত করে নিল। এক সেকেন্ডও সময় নষ্ট না করে শরীরের সমস্ত শক্তি পায়ের পাতায় এনে সে উজানকে একটা লাথি মারতে গেল। উদ্দেশ্য ছিল উজানের পায়ে লাথি মারা, কিন্তু তাড়াহুড়োয় নিশানা একদম ভুল হয়ে গেল। মৌয়ের শক্ত পায়ের লাথিটা শটান গিয়ে লাগলো উজানের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গার একদম মেন পয়েন্ট বরাবর। ছাড় আমায়, আমি চোর নই, তোর বিয়ে করো বউ লাগি। হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল মৌ। লাথিটা লাগার সঙ্গে সঙ্গে উজানের চোখ দুটো চরক গাছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের সমস্ত রং উবে গেল। ব্যথায় পুরো শরীর কুকুরে সোজা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। দুই হাত দিয়ে জায়গাটা চেপে ধরে ব্যথায় তার কথা ফোটায় দায় হয়ে পড়েছে। এতক্ষণে মগজে আলো ঢুকলো তার। যাকে সে এতক্ষণ চোরের বাচ্চা চোর বলে উত্তম মধ্যম দিচ্ছিল, সে অন্য কেউ নয়, এই বিকেলেই ধুমধাম করে বিয়ে করে আনা তার অর্ধাঙ্গিনী। উজান ব্যথায় নীল হয়ে আহত করুণ কণ্ঠে মরণ আর্তনাদ করে উঠল, মাহমুদ গো, এ মেয়ে আমার জীবনে লালবাতি জ্বালিয়ে দিল। আপন বউকে পাওয়ার কি আমার বংশ নির্বংশ করে দিল। এই খাচ্ছন্ন মেয়েকে তোমার কাছে তুলে নাও। সঙ্গে সঙ্গে আবারও উজানের পায়ে সজোরে একটা লাথি বসালো মৌ। মাথা নিচু করে দুহাতে কোমর গুজে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, গোলামের পুতের শখ দেখো, পিরিত করে বাচ্চা কাচ্চা পয়দা করতে পারলাম না, আর এই বুড়ো খবি সময় বলছে তুলে নিতে। তোকে তো বলতে বলতে মৌ উজানের মুখের দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। আপনা আপনি তার মুখ যেন হাঁ হয়ে গেল, চোখ দুটো কপালে উঠল। ঘাড় কাত করে সে উজানের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো এলিয়ান দেখছে। ততক্ষণে উজানের চিৎকার চেঁচামেচিতে ড্রয়িং রুমে বাসার একে একে সবাই হাজির হয়ে গেছে। মৌ এক দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহের দৌড়ে এসে তাকে পেছন থেকে ধরে ফেললো। সবার সামনে নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে বাড়ির কর্তা আরিফুল চৌধুরী বাজখায় মেজাজে গর্জে উঠলেন, এই ছেলে, তোর লজ্জা শরম বলতে কিছুই নেই? তোদের জন্য বাসর ঘর সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আর তুই সেখানে না থেকে মাঝরাতে চোর চোর বলে চিৎকার করে পুরো ড্রয়িং রুম মাথায় তুলছিস। চালাকাঠের বাড়ি খাওয়ার খুব শখ হয়েছে তাই না? চুপচাপ বৌমাকে নিয়ে নিজের রুমে যা, যা। বাবার কথা শুনে উজান ব্যথায় দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, তোমার লজ্জা নেই না? তোমার এই আদরের বৌমাকে একবার জিজ্ঞেস করো এইমাত্র আমার সাথে কি কি করেছে। এই পুচকে বিড়ালের বাচ্চা লজ্জার লও নেই, মুখের ভাষার কি ছিঁড়ি, একটা আস্ত ইডিয়েট। আরিফুল চৌধুরী ছেলেকে থামিয়ে দিয়ে বললেন,
তুই একদম চুপ কর। আমার বৌমা এক্কেবারে লক্ষ্মী ও ভালোই আছে। তুই নিজে খারাপ, তো 14 গোষ্ঠী খারাপ। বাবার মুখে নিজের বংশের বদনাম শুনে উজান কপালে হাত দিয়ে বিড়বিড় করলো। লে হালুয়া, নিজের গোষ্ঠীকে খারাপ বলতে চার একটুও দ্বিধা হয় না, অথচ বজ্জাত বৌমাকে কিচ্ছু বলা যাবে না? পৃথিবীর 1 নম্বর পক্ষপাতী শ্বশুর তুমিই হবে, ড্যাড। আরিফুল চৌধুরী কাচুমাচু হয়ে খানিকটা ভাব নিয়ে বললেন। তা অবশ্যই ঠিক, কিন্তু তুই চোর চোর বলে ওভাবে চিৎকার করছিলি কেন? আগে সেটা বল। ঠিক তখনই ইফাত পা টিপে টিপে উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। দোস্ত, সব বুঝলাম, কিন্তু তুই বাসর ঘরে রোমান্স না করে মাঝরাতে এখানে এসে এভাবে টাইম ওয়েস্ট কেন করছিস? আমি তোর জায়গায় হলে তো এতক্ষণে তোকে চাচা বানানোর প্ল্যানিং কবেই শুরু করে দিতাম। ইফাতের এই রসিকতায় উজান রক্তচক্ষু মেলে তাকাতেই ইফাত ভয়ে গুটিয়ে গেল। দ্রুত সেই জায়গা ত্যাগ করে সে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। উজান আগের মতোই চোখ মুখ শক্ত করে বাবার প্রশ্নের উত্তর দিল। কেন চিৎকার করছিলাম? কেন চিৎকার করছিলাম? এই পুচকি বিড়ালের বাচ্চাকে জিজ্ঞেস করো। মাঝরাতে চোরের মতো পুরো বাসা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। আমি যেই চোর ভেবে একে ধরতে গিয়েছি, ঠিক তখনই আমার বংশের বাতিতে লাথি মেরে দিয়েছে। আচমকা রাগের মাথায় মুখ ফসকে একদম খাঁটি সত্য কথাটি বের হয়ে আসায় উজান দ্রুত নিজের মুখ চেপে ধরলো, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার এমন অদ্ভুত উত্তর শুনে আরিয়ান, ইফাত, তুবা সহ মেহেরও আর নিজেদের সামলাতে পারল না। সবাই খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দের মাঝে ইফাত হঠাৎ ঘাড় বাঁকিয়ে মেহেরের দিকে তাকালো। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটুও হাসেনি, সারাক্ষণ মুখ গোমরা করেছিল, কিন্তু এখন তার মুখের এই খিলখিলে হাসিটা এক কথায় মার্শাল্লাহ, দেখতে বড্ড সুন্দর লাগছে। আচমকা ইফাতের গভীর চোখের দিকে নজর পড়তে মেহেরের হাসি চট করে থেমে গেল। সে দ্রুত চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ততক্ষণে আরিয়ান নিজের নাক সিটকে উজানকে টিটকারি মেরে বলল। ভাই, তোর বংশের বাতি এখনো ঠিকঠাক আছে নাকি এক লাথিতে সোজা চাঁদের দেশে চলে গিয়েছে? আরিয়ানের এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পুরো ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। বাড়ির সবার এই কাণ্ড দেখে ব্যথায় নীল হয়ে যাওয়া উজান একদম তাজ্জব বনে গেল। আর এদিকে এত কিছু ঘটে যাওয়ার পরেও মৌ এখনো মন্ত্রমুগ্ধের মতো লোভাতুর দৃষ্টিতে উজানের দিকে তাকিয়েছিল। তার এভাবে তাকিয়ে থাকার আসল কারণ ড্রয়িং রুমের বাকিরা না বুঝলেও মেহের কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। মৌয়ের এই অস্বাভাবিক আর হাবাতের মতো চাহনিতে উজান নিজেই বেশ বিরক্ত হলো। সে চরম গম্ভীর স্বরে আওড়ালো। হাই স্টুপিড, ওভাবে হা করে তাকিয়েছো কেন? মৌ এবার ঝট করে মেহেরের দিকে তাকিয়ে চোখ দুটো শুরু করে ফিসফিসিয়ে বলল। জানো, আমি কি সত্যি ঠিক দেখছি রে? এই বুড়ো খবিস, সরি টমেটো, ধর, এই প্রফেসর সাহেব আমার আসলে বর। মেহের মনে মনে নিঃশব্দে হাসলো। এই পাগল মেয়েটার কথার ধরন এমন কেন? তার কারণ মেহেরের চেয়ে ভালো আর কেউ জানে না। সে মৌয়ের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মৌ খুশিতে একেবারে উৎফুল্ল হয়ে শূন্যে লাফিয়ে উঠল। জানো জানো জানো, আমার 275 নম্বর ক্রাশ এখন আমার নিজের বর। আব্বাজান শেষমেশ আমার এই ক্রাশটার সাথেই আমার বিয়ে দিল। ইয়াহু! এখন তো আমার খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে, নাগিন নাগিন। এই বলেই মৌ কারো তোয়াক্কা না করে নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে ড্রয়িং রুমের মাঝখানে কোমর দুলিয়ে নাচতে লাগলো। তার এই অভাবনীয় কাণ্ড দেখে বাড়ির সবার চোখ চড়ক গাছ। সবাই বিস্ময়কর দৃষ্টিতে এই নতুন বউয়ের দিকে তাকিয়ে আছে। কেউ ঠিক করে ঘটনা বুঝে উঠতে পারছে না। পাত্র না দেখে এক প্রকার জেদার অভিমান করে উজানকে বিয়ে করতে রাজি হয়েছিল মৌ। তার বাবা বিয়ের আগে বারবার ছেলে ছবি দেখতে বললেও সে রাগে দেখেনি। আর মেহের সবটা জেনে শুনেও মৌকে একটা বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যিটা গোপন রেখেছিল। উজান মৌকে প্রায় 2 বছর ধরে চেনে, তবে সামনাসামনি চেনা নয়। ফেসবুকে উজানের একটা ড্যাশিং ছবিটা দেখেই সে তার উপর মারাত্মক ক্রাশ খেয়েছিল। আর উজানের উপর ক্রাশ খাওয়ার সংখ্যাটা ছিল ঠিক 275 নম্বর। দিনে যে কতশো জনের প্রতি মৌ ক্রাশ খায় তার হিসাব সে নিজেও জানে না। তবে বাকিদের নিয়ে সে মোটেও সিরিয়াস না হলে উজান ছিল সম্পূর্ণ ভিন্ন। ফেসবুকে উজানকে সে দিনরাত 24 ঘন্টা ফলো করে। উজানের এমন কোনো পোস্ট ছিল না যেখানে গিয়ে মৌ সবার সামনে আই লাভ ইউ বলে কমেন্ট করেনি। কোনো মেয়ে যদি ভুল করে উজানের ছবিতে একটা লাভ ইমোজি বা প্রশংসার কমেন্ট করতো, মৌ ডিরেক্ট সে মেয়ের ইনবক্সে গিয়ে চুলোচুলি আর ঝগড়া বাঁধিয়ে দিত। এই দীর্ঘ 2 বছরে উজানের সাথে তার মাত্র একবারই কথা হয়েছিল, যখন উজান বিরক্ত হয়ে টেক্সট করেছিল কেন মৌ সবার সাথে ঝগড়া করে। এরপর মৌ শত শত মেসেজ দিল, উজান আর কোনোদিনও তার সিন পর্যন্ত করেনি। মৌ এখনও মনের সুখে নেচেই চলেছে। মেহের তাকে টেনে ধরে থামানোর আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বলল। মৌ প্লিজ এবার থামবইন, সবাই হা করে দেখছে তোকে। দেখুক, তাতে আমার কি? ফাইনালি আমি আমার 275 নাম্বার ক্রাশকে পার্মানেন্টলি পেয়ে গিয়েছি। আমি তো নাচবই আজ, লা লা লা।
মৌ এতটা এক্সাইটেড যে পাশে দাঁড়িয়ে থাকা আরিফুল চৌধুরী ওরফে নিজের শ্বশুরের হাতটায় খপ করে ধরে গোল হয়ে নাচতে শুরু করলো এবং সাথে তাল মিলিয়ে গাইতে লাগলো। ধুম্মা চালে উজানের নানি খেতার তলে মুলা খাইয়া বম মারে লা 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 লা। নতুন বউয়ের মুখে এমন অখাদ্য আর অদ্ভুত মার্কার গান শুনে উজান হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে নিজের বাবা মায়ের দিকে চরম কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান বরাবরই খুব গম্ভীর আর কম কথার মানুষ, অথচ এই আজব বিয়ের চক্করে পড়ে আজ এক রাতেই তাকে জীবনের সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে। ছেলের এই রাগান্বিত আর থমথমে ফেস দেখে মা মৌসুমী চৌধুরী একটু ভয় পেয়ে এগিয়ে এলেন এবং সান্ত্বনা সুরে বললেন, বাবা, এমন করে রাগ নিয়ে তাকাচ্ছিস কেন? মেয়েটা কিন্তু মনে মনে অনেক ভালো রে। ভালো মাই ফুট। একটা পাবনা পাগলাগড় থেকে পালিয়ে আসি বিড়ালের বাচ্চার সাথে তোমরা আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়েছ। সে নিজে তো আস্ত একটা পাগল, সেটা আমাকে আজ রাতারাতি পাগল বানিয়ে ছাড়বে। আমার সাথে সাথে আমার নানির গোষ্ঠী উদ্ধার করে ছাড়লো। ডিসকাস্টিং। এই স্টুপিড মেয়ের জন্য ভুলেও আজ আমার রুমে না আসে। গট ইট? এই বলে উজান চরম রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। উজান চলে যাওয়ার কিছুক্ষণ পর মৌয়ের নাচের ভূত মাথা থেকে নামলো। সে চারিদিকে তাকিয়ে উজানকে না দেখে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, শ্বশুর আব্বা আমার হ্যান্ডসাম প্রফেসর সাহেব কই গেল? আরিফুল চৌধুরী ততক্ষণে মৌয়ের এই ঝড়ো হাওয়ার পাল্লায় পড়ে একেবারে হাঁপিয়ে উঠেছেন। তিনি ধপাস করে সোফায় বসে পড়ে নিজের কপাল মুছতে লাগলেন। মৌ এবার সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে বলল, এ শাশুড়ি আম্মা, আমার বরটা হুট করে কই পালালো? মেহের এবার আর সহ্য করতে না পেরে এক প্রকার জোর করে টেনে মৌকে আড়ালে নিয়ে গেল। দাঁতে দাঁত চেপে কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু করে ধমকের সুরে বলল, বোন, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এটা আমাদের বা ফুপিদের বাসা নয়, এটা তোর শ্বশুর বাড়ি। প্লিজ তোর এই বাচ্চামো এবার বন্ধ কর। আমি বুঝতে পারছি তুই তোর ক্রাশকে বর হিসেবে পেয়ে কতটা হ্যাপি, কিন্তু তোর এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বাড়ির সবাই তোকে অলরেডি পাগল ভাবতে শুরু করেছে। আর এত বড়বড় করতে হবে না, সে নিজের রুমে গেছে। এখন তুইও সোজা নিজের রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়, আর একটা কথাও যেন তোর মুখ থেকে না বের হয়। মেহেরের এমন বাঘা আর রাগী দৃষ্টি দেখে মৌ এবার কিছুটা দমে গেল। সে নিজের ঠোঁট কামড়ে একটা কিউট হাসি দিল। তারপর ভারী বেনারসি শাড়িটা দুহাতে আলতো করে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পেছনে ফিরে চেঁচিয়ে বলল, আর এক মুহূর্ত সেখানে দেরি করলো না মৌ। বরের রুমে যাওয়ার জন্য শাড়ি সামলে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বাকিরা সবাই হা হয়ে সেদিকে তাকিয়ে রইল। রুমে ঢুকেই আচমকা থমকে গেল মৌ। পুরো চারিদিকে চোখ বুলিয়ে দেখলো উজান রুমে নেই। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। সে ভাবলো ড্রয়িং রুমের ওই তুলকালাম কাণ্ডের পর রাগ করে উজান হয়তো আবারও রুম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। যেহেতু এই বিশাল রাজপ্রাসাদ সম্বলিত বাড়ির কোনো কিছুই তার চেনা নয়, তাই এসে আর একা একা রুম থেকে বের হওয়ার সাহস পেল না। অভিমানে ঠোঁট উল্টে গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে ধপাস করে বিছানার মাঝখানে গিয়ে বসে পড়লো। সে কিছুক্ষণ পরে বাথরুমের দরজা খুলে উজান কোমরে একটা সাদা টাওয়েল জড়িয়ে বেরিয়ে এলো। তার ভেজা চুল আর মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে। ড্রয়িং রুমের ওই চরম অপমানের পর নিজের মাথা ঠান্ডা করতে মাঝরাতেই তাকে শাওয়ার নিতে হয়েছে। কিন্তু বের হয়ে যখন সে বিছানার উপর লাল টুকটুকে বেনারসি পরা মৌকে ওভাবে গাল ফুলিয়ে বসে থাকতে দেখলো, তখন রাগে তার কপালের রগগুলো দপদপ করে ফুলে উঠলো। মাথাটা যেন মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠলো। যে বিয়েটাকে সে মনের ভুলেও স্বীকার করে না, অথচ সে মেয়েটা তার বিছানা দখল করে বসে আছে। উজান আর নিজের রাগ ধরে রাখতে পারলো না। বাজখায় মেজাজে চেঁচিয়ে বলে উঠল, এই স্টুপিড গার্ল, তুমি এখানে কেন এসছো? এক্ষুনি আমার রুম থেকে বের হও। এতক্ষণ পর নিজের ক্রাশ মার্কা জামাইয়ের কণ্ঠস্বর পেয়ে মৌয়ের ভেতরে সব দুঃখ এক পলকে উধাও। খুশিতে একেবারে গদগদ হয়ে সে বিছানা ছেড়ে লাফিয়ে নেমে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। এমনিতেই মৌকে দেখে উজানের পিত্তি জ্বলে যাচ্ছিল, তার উপর মেয়েটা এখন এক হাত দূরত্বে সামনে এসে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। উজান আবারও সিংহের মতো ধমকে উঠল, স্টুপিড গার্ল, কথা বলছো না কেন? ওয়াই আর ইউ সাইলেন্ট? মৌ সেদিকে পাত্তাই দিল না। উজানের ভেতরে রাগ না দেখে সে তার ভেজা চুলে সুঠাম অভয়ব দেখে মুগ্ধ হয়ে দুই গালে হাত দিয়ে আলতো করে আওড়ালো। সো কিউট। মৌয়ের মুখে এই কথা শুনে উজানের মুখের রং পাল্টে গেল। মেয়েটাকে সে জান প্রাণ দিয়ে ধমকাচ্ছে, অথচ সে রাগ গায়ে মাখা তো দূর, উল্টো তাকে দেখে ফ্লার্ট করছে। এই অবাধ্য মেয়ের সাথে কথা বলাই বৃথা। উজান নিজের বিরক্তি চেপে ধরে নিজে একপাশ হয়ে সরে দাঁড়ালো। এই ডানপিটে মেয়েটার চক্করে মাঝরাতে তাকে ঠান্ডা পানিতে শাওয়ার নিতে হয়েছে।
সে আর নতুন করে ঝগড়া করে এনার্জি নষ্ট করতে চায় না। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটা ব্ল্যাক টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল, কিন্তু মৌ এখনো মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে সে ঘোর কাটি উজান নিজের রুমের ভেতরে যেদিকে পা বাড়ায়, মৌ ঠিক ছায়ার মতো তার পিছু পিছু সেদিকেই যায়। উজান ডানে গেলে মৌ ডানে যায়, উজান বায়ে গেলে মৌ বায়ে। তা দেখে এর আগে একেবারে বোম ফাটলো উজানে। সে ঝট করে পিছনে ফিরে কটমট করে তাকিয়ে গর্জে উঠল। ইডিয়েটের মতো আমার পেছু পেছু ঘুরছে কেন? প্রবলেম কি তোমার? মৌ শাড়ির আঁচলটা আঙ্গুলে প্যাচাতে প্যাচাতে একগাল হেসে বলল, আরে ক্রাশ বর, আপনি তো আমায় চিনতে পারছেন না। আমি মৌ। মৌ, আমি তাসফিয়া মৌ, যে আপনাকে ফেসবুকে রোজ কম হলেও 100টা করে মেসেজ পাঠাতাম। ভুলে গেলেন আমায়? কথাটা কান দিয়ে মগজে পৌঁছাতে উজান যেন আকাশ থেকে পড়ল। সে চোখ দুটো সরু করে ঘাড় বাঁকিয়ে দেখলো মৌকে উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজের কপাল চাপড়ে দাঁতে দাঁত পিষিয়ে বলল, শেষমেশ একটা স্টুপিড গার্লই আমার কপালে জুটল। তোমার এই পাগলেবের জন্য ফ্রেন্ড সার্কেলের কারোর সাথে আমি লজ্জায় কথা বলতে পারি না। ফ্রেন্ড লিস্টে যার সাথে আমার ছবি দেখেছ তার ইনবক্সে গিয়ে তুমি তুমুল ঝগড়া বাঁধিয়েছ, আর এখন তুমি পার্মানেন্টলি আমার রুমে বসে যে চলে আসলে। মৌ এবার লজ্জা পাওয়ার ভঙ্গিতা করলো। শাড়ি পাড় দিয়ে মুখটা সামান্য আড়াল করে মাথা নিচু করে বলল, আমি ওদের সাথে এমনি এমনি ঝগড়া করেছি নাকি? ওই ডাইনিগুলো কেন আপনাকে কমেন্টে আর ইনবক্সে ওভাবে লাভ ইমোজি দেবে? আমার ক্রাশের দিকে অন্য কেউ তাকাবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। মৌয়ের লজিক শুনে উজান নিজের চুলের মুঠি টেনে ধরে চিৎকার করে বলল। ব্যাস, বরের ধমক শুনে মৌ লক্ষ্মী মেয়ের মতো চট করে নিজের ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজান নিজের মাথা চেপে ধরে একটু শান্তির খোঁজে ব্যালকনির দিকে গেল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। সেখানে গিয়েও বিপদ তার পিছু ছাড়ল না। মৌ ঠিক ছায়ার মতো সেখানেও তার পিছনে এসে হাজির হলো। উজান এবার চরম গম্ভীর স্বরে দুই হাত বুকের মাঝে গুটিয়ে আওড়ায়। Why are you following me again? মৌ মুখে আঙ্গুল রেখে চোখ দুটো বড় বড় করেই বলল। আপনি কত সুন্দর। উজান রাগে ফুঁসতে ফুঁসতে গর্জন তুলল। এক থাপ্পড় দিয়ে তোমার সবকটা দাঁত ভেঙে দেব। বয়স কত তোমার? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? মৌ নিজের বুক টান টান করে বেশ দেমাগের সাথে উত্তর দিল। আমার বয়স 17, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। উজানের চোখ জোড়া এবার কপালে উঠল। সে তাচ্ছিল্যের সুরে বলল। পুচকে মেয়ে একটা। মৌ নিজের কোমর দুই হাত দিয়ে ধরে মুখটা বেঁকিয়ে তেজ দেখিয়ে প্রতিধ্বনিত করে। আমি মোটেও পুচকে নই। আমি অনেক বড় হয়েছি। উজান সরু চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল। তা দেখে বুঝতে পারছি। তা কোন গ্রুপ নিয়েছো? মৌ খানিকটা ভাব নিয়ে উত্তর দিল। এটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? আমি খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই সায়েন্স নিয়েছি। তাহলে নিউটনের প্রথম সূত্রটা বলো। মৌ যেন আকাশ থেকে পড়ল। পড়াশোনা সে বরাবরই ডাব্বা, তবুও সে সায়েন্স ছাড়া কোনোটি নেবে না। তাই কলেজে গিয়েও সায়েন্স নিয়েছে। সে পদার্থ বিজ্ঞান কেন, শুধু বিজ্ঞান পড়তে গিয়েও দাঁত ভেঙে যাওয়ার উপক্রম। আর এই লোকটা তাকে নিউটনের সূত্র ধরছে, ভাবা যায়? মৌ উপরে তাকে দুই হাত দিয়ে মোনাজাত ধরে বলতে লাগলো। আল্লাহ, তুমি আমায় কোন জালিমের হাতে তুলে দিলে? বাসরাতে রোমান্স না করে কোন দেশের ইবলিশ শয়তানের সূত্র বলতেছে আমায়? এর থেকে তুমি আমায় তুলে নাও। উজান আড়ালে মুচকি হাসলো। মেয়েটার উপর সে চরম বিরক্ত হচ্ছে, আবার তার এমন পাগলাটে কথাবার্তায় না হেসেও পারছে না। ঠিক তখনই মৌ নিজের ঠোঁট চেপে ধরে ফিসফিসিয়ে হাসতে হাসতে আচমকা বলে উঠল। আই লাভ ইউ প্রফেসর সাহেব। হুট করে এমন বান শুনে উজান খক করে কাশতে শুরু করলো। নিজের হ্যান্ডসাম লুক আর প্রফেশনের কারণে জীবনে সে মেয়েদের কাছ থেকে অনেক প্রপোজাল পেয়েছে সত্যি, কিন্তু বাসরাতে ওভাবে মুখের উপর হুটহাট কেউ প্রপোজ করতে পারে তা তার জানা ছিল না। তার উপরে পিচ্চি মেয়েটার বয়স তার চেয়ে প্রায় অর্ধেক। উজান ভাবলো এখন যদি সে একটু স্বাভাবিকভাবে কথা বলে তবে এই অবাধ্য মেয়েটা মাথায় উঠে নাচবে। তাই সে নিজের নাক সিটকে চরম রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল। চুপ করে ইডিয়েট। নাক টিপলে যার দুধ বের হয় সে কেন ভালোবাসে বলে? শোনো মেয়ে, পিচ্ছি পিচ্ছির মতো থাকবে, নয়তো বাসর রাতে ম্যাথ করাবো। এতক্ষণ সব ঠিকঠাক ছিল, কিন্তু এই গভীর রাতে রোমান্সের বদলে হুট করে ম্যাথের কথা শুনে মৌয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গণিতের নাম শুনলেই তার গায়ে জ্বর আসে। সে দ্রুত নিজের সব কটা দাঁত কেলে একটু কাচুমাচু হাসি দিয়ে বলল। না না, আমি তো জাস্ট এমনি ইয়ার কি করেছি। ম্যাথ করতে যাব কোন দুঃখে তবে? মৌ নিজের কথা শেষ করার আগে উজান গটগট করে পা ফেলে সোজা রুমের ভেতরে চলে গেল। মৌ বাইরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিজের মনে বিড়বিড় করে উঠল। খবিস একটা শিয়ালের সামনে আস্ত একটা মুরগি ঘুরঘুর করছে, অথচ তার চোখ পড়ছে না। যেদিন নিজে পীড়িত করতে আমার পেছনে ঘুরঘুর করবে, সেদিন তোকে লাথি মেরে সোজা উগান্ডায় পাঠিয়ে দেবো আমি।
উজানের পিছু পিছু মৌ রুমে ঢুকলো। সে এবার উজানের সামনে গিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু উজান তার দিকে এক পলক তাকানোরও প্রয়োজন মনে করলো না। সে বেড থেকে নিজের একটা বালিশ টেনে নিল, তারপর মৌয়ের পাশ কাটিয়ে সোজা গিয়ে কোনার সোফাটায় ধপাস করে শুয়ে পড়ল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করার আগে সে বরাবরের মতো এই গম্ভীর স্বরে শেষ হুঁশিয়ারি দিল। এই স্টুপিড গার্ল, তুমি বিশাল বিছানে ঘুমাবে আর আমি এখানে সোফায়? রাতে যদি কোনো কারণে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছ, তবে একটা থাপ্পড় দিয়ে মাঝরাতেই রুম থেকে বের করে দেব। মাইন্ডেড না তুমি আমার কেউ হও আর না আমি তোমার। সো আমার থেকে সবসময় অন্তত 10 হাত দূরত্বে বজায় রেখে চলবে, বুঝতে পেরেছ? মৌ উজানের দিকে মুখটা কুচকে এক বিশ্রী ভেঙচি কাটলো, কিন্তু উজান হুট করে চোখ খুলে যেই না তার দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, মৌ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে এক দৌড়ে বিছানায় গিয়ে কমফোর্টার সারা গায়ে জড়িয়ে নিল। সারাদিনের ধকলের পর বিছানা নরম স্পর্শ পেতেই মৌ মুহূর্তের মধ্যে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের মৃদু আলো এসে চোখে মুখে পড়তে বিরক্তি নিয়ে ঝট করে চোখ বন্ধ করে নিল উজান। 2 হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরলো। সে মাথাটা ভীষণ ব্যথা করছে। ঠিক তখনই শরীরের উপর কেমন যেন একটা অতিরিক্ত ভার অনুভব করলো উজান। চোখ মেলে সামনে তাকাতেই সে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। সামনে এই কি দৃশ্য! মৌ তাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমাচ্ছে। সোফার এক চিলতে জায়গাটাতে মেয়েটা কখন যে সে তার উপরে ভাবে ঘুমিয়ে আছে উজান টেরই পায়নি। রাগে উজানের ফর্সা মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে বিদ্যুৎ গতিতে মৌকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। হুট করে ঘুমের ঘোরে এমন অতর্কিত ধাক্কা পাওয়ায় ঘুমন্ত মৌয়ের পুরো ব্যাপারটা বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হলো। সোফা থেকে শটান মেঝেতে পড়ে গিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল সে। শাড়ির আঁচলটা একপাশে লুটিয়ে পড়েছে। মৌ নিজের কোমরটা চেপে ধরে ঠোঁট ফুলিয়ে উজানের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতেই লোকটার কাছ থেকে এমন অমানবিক আচরণ পেতে হবে তা সে কল্পনাও করেনি স্বপ্নে। মৌ কোনো রকমে টাল সামলে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, তবে চোখ থেকে এখনো ঘুমের রেশ কাটেনি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে আবারও মাথা ঘুরে পড়ে যেতে নিলে উজান এবার নিজের অজান্তে বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে তার কোমর ধরে তাকে সামলে নিল। পরক্ষণে নিজের হাত সরিয়ে নিয়ে বরাবরের মতো বাজখায় মেজাজে চেঁচিয়ে উঠল। এই বেয়াদব মেয়ে, সোজা হয়ে দাঁড়াও। আর তুমি কোন সাহসে মাঝরাতে আমার বুকের ওপরে এসে শুয়েছিলে? হ্যাঁ, কাল রাতে তোমাকে কড়া ওয়ার্নিং দিয়েছিলাম না যে ভুলেও আমাকে টাচ করবে না? উজানের এমন ধমকের চোটে মৌয়ের চোখের সব ঘুম এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে নিজের শাড়িটা টেনে টুনে কোনো মতে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ নির্বাক দৃষ্টি। সোফা থেকে আচমকা শক্ত মেঝেতে ফেলে দেওয়ার কারণে তার কোমরে বেশ চোট লেগেছে, প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু সেই শারীরিক ব্যথা সে মুখ চেপে সহ্য করে নিলেও সাত সকালে উজানের এমন নির্মম ব্যবহার তার মনটাকে তছনছ করে দিল। সে অভিমানী মুখ করে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করে সব সময় কেন বকেন বলুন তো? আমি কি ইচ্ছে করে আপনার সোফায় বসেছিলাম নাকি? রাতে বাইরে প্রচন্ড জোরে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমাদের তো এখন বিয়ে হয়েছে আর আমি তো আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। সেই হিসেবে নিজের বরকে একটু জড়িয়ে ধরে ঘুমোতেই পারি, তাই না? এতে এত মহাভারত অশুদ্ধ হলো কি করে? উজান তর্জনী উঁচিয়ে গর্জে উঠল। জাস্ট শাট আপ। বিয়ে হয়ে গিয়েছে মানে যা ইচ্ছা তাই করবে? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। নেক্সট টাইম একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না। আমি ঘৃণা করি তোমার মতো মেয়েদের, যাদের কাছে ভালোবাসা মানে সস্তা একটা খেলা। যখন ইচ্ছে হলে ইমোজি পাঠালাম আর যখন ইচ্ছে হলে ভেঙে গুড়িয়ে দিলাম। আই হেট লাভ অ্যান্ড আই হেট ইউ। তোমাকে আমি কোনোদিন বউ হিসেবে মানি না আর না কোনোদিন মানবো, বুঝতে পেরেছ? এই বলেই রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে গেল উজান। তার চলে যাওয়া দরজার দিকে মৌ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখের কোণাটা অশ্রুতে ভরে উঠেছে। মৌ মনে মনে নিজেকে প্রশ্ন করলো, উজান তাকে বউ হিসেবে মানছে না সেটা বুঝলো। উজান তার 275 নাম্বার ক্রাশ সেটাও সত্য, কিন্তু তার মানে কি এই যে মৌ উজানকে সত্যি সত্যি ভালোবাসে না? যদি মনের ভালোবাসা নাই থাকতো তবে গত 2 বছর ধরে উজানের পাশে অন্য কোনো মেয়েকে দেখলে মৌয়ের বুক কেন এত তীব্র হিংসা হতো? কেন সে অন্য মেয়েদের সহ্য করতে পারতো না? কেন দিনে শত শত মেসেজ করে নিজেকে এভাবে উজানের সামনে পাগল প্রমাণ করত? কেন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলতো? এসব কি শুধুই একটা পুচকে মেয়ের সাময়িক মোহ, নাকি এর পেছনে লুকিয়ে আছে খাঁটি গভীর কোনো ভালোবাসা? মৌ চুপ করে কিছুক্ষণ রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। বাপের বাড়িতে সে বড্ড আদুরে রাজকন্যার মতো মানুষ হয়েছে, তাই খুব ছোটোখাটো কড়া কথাও তার মনের ভেতরে
তীরের মতো এসে বিধে তাকে ভেতর থেকে রক্তাক্ত করে দেয়। অথচ পাথরের মতো শক্ত হয়ে উজান চৌধুরী তার সেই নরম ছোট্ট মনটা একটু বুঝতে পারল না। মৌ নিজের চোখের পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর জোর করে মুখে একরাশ হাসি ঝুলিয়ে নিজের জামা নিয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ল। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো। শাওয়ার নেওয়ার পর তার ভেজা চুলগুলো থেকে টুকটুক করে পানি ঝরে মেঝেতে পড়ছে। সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিল, কিন্তু কিছুতেই তা গুছিয়ে উঠতে পারল না। চুলগুলো তার কোমর অবধি ছড়ানো, ঘন কালো কৃষ্ণচূড়ার মতো লম্বা লম্বা চুল মৌয়ের নিজের খুব একটা পছন্দ নয়, আর সে নিজে কখনো নিজের চুল বাঁধতেও পারে না। বাপের বাড়িতে তার চুলের সব রকম যত্ন মেহের আর তার ফুফাতো ভাই সাব্বির নিয়ে থাকে। সাব্বির, মেহের আর মৌ একই কলেজে পড়াশোনা করে, যেখানে সাব্বির মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অভিভাবকের মতো এই দুই পিচ্চি বোনকে সবসময় চোখে চোখে আগলে রাখাই সাব্বিরের প্রধান কাজ। মৌ নিজের অবাধ্য চুল কিছুতেই ঠিক করতে না পেরে চিরুনিটা ছুঁড়ে ফেলে বিছানায় ধপাস করে বসে পড়ল। ঠিক এর কিছুক্ষণ পরেই উজান গম্ভীর মুখে রুমে ঢুকলো। মৌকে ওভাবে চুপচাপ শান্ত হয়ে বিছানায় বসে থাকতে দেখে উজানের ভ্রু জোড়া কুঁচকে গেল। মেয়েটার তো একটুও শান্ত হয়ে বসে থাকার কথা নয়। যে মেয়ে শ্বশুর বাড়িতে পা দিতে না আসতে মাঝরাতে এত বড় তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসে থাকে, সে অন্তত এতটা শান্ত থাকার পাত্রী নয়। উজান মৌয়ের দিকে আর মনোযোগ না দিয়ে নিজের মতো করে রেডি হতে থাকলো। একটা অফ হোয়াইট শার্ট পরে সে বাইরে যাওয়ার জন্য একদম প্রস্তুত। হঠাৎ করে মৌ বিছানা থেকে উঠে সোজা উজানের সামনে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়ালো। তবে এবার আর উজান রেগে গেল না, বরং তার চোখে মুখে শান্ত রূপ দেখে বেশ শীতল নিচু স্বরে জিজ্ঞাসা করলো, কি চাই তোমার? মৌ চোখের পলক না ফেলে বলল, আমার তো জীবনভর শুধু আপনাকেই চাই, তবে এখন শুধু আমার এই ভেজা চুলগুলো একটু আঁচড়ে দেবেন প্লিজ। আমি নিজে চুল আঁচড়াতে পারি না। উজানের চোখ জোড়া কপালে উঠল। হোয়াট? এত বড় হয়েছ, অথচ এখনো নিজের চুল নিজে আঁচড়াতে পারো না? মৌ ও মুখটা একটু বাঁকিয়ে নিল। কই বড় হলাম? আপনি তো আমায় সবসময় পুচকে আর বিড়ালে বাচ্চা ভাবেন। তাহলে আমার চুলগুলো একটু ঠিক করে দিন না প্লিজ। আমি মেহেরের কাছেই যেতাম, তবে আমার মিষ্টি বোনটা এখন একটু আরাম করে ঘুমোচ্ছে, তাই ডাকতে ইচ্ছে হলো না। আর জানেন, আমার বোনটা গত 5টা বছর ধরে একটা রাতও ঠিক করে ঘুমোতে পারেনি। ঘুমোতে গেলেই সেই কালো অন্ধকার দিনটার কথা ওর বারবার মনে পড়ে যায়। তখন ও ভেতরে ভেতরে না বড্ড কষ্ট পায়, কিন্তু বাইরে কাউকে নিজের কষ্টটা বুঝতে দেয় না। সেই অভিশপ্ত অন্ধকার দিনটার জন্যই মেহের একাধারে নিজের বাবাকে হারালো, তার কিছুদিন পরেই নিজের মাকেও হারিয়ে পুরোপুরি একা হয়ে গেল। আমার জানুটা আগে এমন চুপচাপ ছিল না জানেন। ও আগে অনেক দুষ্টুমি করতো, সারাক্ষণ হাসতো, কিন্তু সময়ের সাথে সাথে ওর জীবনের সব আনন্দ বদলে গিয়েছে। আমার সেই পুরনো জানুটা আর আগের মতো নেই। কথাগুলো বলতে বলতে মৌয়ের চোখ বেয়ে আপনা আপনি 2 ফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। মৌয়ের কথা শুনে উজানের মনটা কেমন যেন খচখচ করে উঠল। সে নিজেও বিয়ে বাড়ি থেকে লক্ষ্য করেছে মেহের মেয়েটা ভীষণ চুপচাপ স্বভাবের, কারোর সাথে খুব একটা কথা বলে না, সবসময় একটা দূরত্ব বজায় রাখে। তাকে আর ইফাতকে দেখলে তো মেয়েটা সোজা 10 হাত দূরে দিয়ে হেঁটে চলে যায়। কিন্তু কেন এমন করে তা উজান নিজেও জানতো না। বিয়ের দিন যখন সবাই আলো আর বাজনার মাঝে আনন্দ করছিল, তখন মেহেরকে সে ছাদের এক কোণায় একা একা বসে হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কান্না করতে দেখেছিল। উজান তখন মেহেরের কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলো। মেহের তাকে এড়িয়ে গিয়ে একটা কথাও বলেনি। হঠাৎ উজান কৌতূহল সামলাতে না পেরে নিচু গলায় জিজ্ঞাসা করলো, কি এমন হয়েছিল মেহেরের লাইফে? উজানের প্রশ্নে মৌয়ের এবার ঘোর কাটলো। সে বুঝতে পারলো আবেগের বশে সে মেহেরের গোপন কষ্টের কথা মুখ ফসকে বলে ফেলেছে। সে উজানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, না মানে কিছু না। উজান বুঝতে পারলো মৌ সে অন্ধকার দিনের কথার বিস্তারিত বলতে চায় না, তাই সে আর জোরাজুরি করলো না। তবে সে আলতো করে মৌয়ের হাত ধরে তাকে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। টেবিল থেকে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে সে পরম যত্নে মৌয়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। মৃদু বাতাসে মৌয়ের অবাধ্য লম্বা চুল আর গুলো বারবার উড়ে এসে উজানের মুখে আছড়ে পড়ছিল। অথচ আশ্চর্যের বিষয়, উজানের এখন আর বিন্দুমাত্র বিরক্তি লাগছিল না, বরং তার হৃদয়ের গভীর কোণে কেমন যেন এক অদ্ভুত অচেনা অনুভূতির সৃষ্টি হতে লাগলো। এই অনুভূতিটা তার জীবনের অন্য বসন্তের মধ্যে সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। চুল শুকানো শেষ হলে উজান চিরুনি দিয়ে অত্যন্ত যত্ন সহকারে মৌয়ের মাথায় একটা সুন্দর খোপা করে দিল এবং আয়নায় মৌয়ের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে অবচেতনভাবে মনে মনে একটু মুচকি হাসলো। বরের হাতে সেই কোমল স্পর্শ আর আয়নায় তার মুচকি হাসি দেখে মৌয়ের বুকটা ধক করে উঠল। সে ভীষণ লজ্জা পেয়ে নিজের লাল হয়ে যাওয়া মুখটা লুকিয়ে দ্রুত পা ফেলে কক্ষ ত্যাগ করে নিচে চলে গেল। আর উজান মৌয়ের লজ্জা মাখা হাসি দেখে শব্দ করে হাসলো।
সিঁড়ি বেয়ে নিজের অফ হোয়াইট শার্টের হাতা দুটো কোনোই অবধি ফোল্ড করতে করতে নিচে নেমে আসছে উজান। ড্রয়িং রুমের সোফায় বসা মৌ তার দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে। ডাইনিং টেবিলে তখন শাশুড়ি মৌসুমী চৌধুরী পরম আদরে মৌ আর মেহেরকে নিজ হাতে খাবার তুলে খাইয়ে দিচ্ছেন। আজ যেহেতু চাঁদ রাত আর মাত্র কয়েক ঘন্টা পরেই খুশির ঈদ, তাই মেহের আজ বিকেলে নিজের ফুপির বাসায় চলে যেতে চেয়েছিল, কিন্তু এই চৌধুরী বাড়ির কেউ তাকে একাকী সেই বাসায় ফিরে যেতে দেয়নি। বাড়ির কর্তা আরিফুল চৌধুরী মনে মনে সিদ্ধান্তই নিয়ে রেখেছেন মেহেরকে আরও ফুপির বাসায় রেখে কষ্ট দিয়ে পড়াশোনা করাবেন না। এখন থেকেও এই বাড়িতে সবার সাথে থাকবে। যেহেতু আরিফুল চৌধুরীদের দুই ভাইয়ের কোনো কন্যা সন্তান নেই, তাই তার ঘরে বৌমা তুবা, মৌ আর মেহের প্রতি তারা এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন। বাড়ির বড় বউ তুবা একপাশে বসে আগামীকালের ঈদের সকল জিনিসপত্র গুছিয়ে রাখছে। ঠিক তখনই সিঁড়ির দিকে তাকিয়ে মৌ চট করে শাশুড়ি মৌসুমী চৌধুরীর হাতে একটা আলতো খোঁচা দিল উজানকে কিছু বলার জন্য। মৌসুমী চৌধুরী মৌয়ের মনোভাব বুঝতে পেরে মুচকি হেসে উজানকে উদ্দেশ্য করে ডেকে উঠলেন, উজান বাবা, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? উজান ঘাড় বাঁকিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকালো। মৌকে ভাবে চোরের মতো মুখ চিপে হাসতে দেখে তার মগজে প্রচণ্ড রাগ চড়ে গেল, কিন্তু মায়ের সামনে সে নিজের রাগ প্রকাশ না করে শান্ত গলায় বলল, একটু ভার্সিটি যাচ্ছে আম্মু, কোনো দরকার ছিল? দরকার থাকবে না কেন? আজ বাদে কাল ঈদ, ঘরের মেয়েদের ঈদের শপিং করিয়ে দিতে হবে না? তুই গিয়ে ওদের সাথে করে শপিং মল থেকে ঘুরিয়ে নিয়ে আয়। উজান নিজের বিরক্তি চেপে বলল, সেটা আমাকে বলছে কেন আম্মু? তুমি তুবো ভাবি আছে, তোমরা সবাই মিলে গিয়ে শপিং করে এসো, আমার অনেক কাজ। মৌসুমী চৌধুরী এবার একটু কড়া গলায় বললেন, আমরা গিয়ে করে আসবো মানে কি? চুপচাপ ঘন্টাখানেকের মধ্যে ভার্সিটির কাজ শেষ করে বাসায় চলে আসবি, তারপর তোরা সবাই মিলে একসাথে শপিংয়ে বের হবি। ব্যাস, এটাই আমার শেষ কথা। সিরিয়াসলি আম্মু? উজান এবার মায়ের ওপর কিছুটা ক্ষোভ উগরে দিয়ে বলল, একটা আস্ত আপদকে এমনিতে তোমরা জোর করে আমার ঘরে তুলে দিয়েছ, এখন আবার নতুন করে উটকো ঝামেলার জন্য ফোর্স করছো? আমি আগেই পরিষ্কার বলে দিচ্ছি, এইসব শপিং টপিং এর ফালতু ঝামেলার মধ্যে আমি একদমই নেই। আর আজ রাতে বাসায় ফিরতে আমার বেশ দেরি হবে। ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের ঈদের আগের রাতের একটা বিশেষ গেট টুগেদার পার্টি আছে। মৌসুমী চৌধুরী অবাক হয়ে বললেন, ঘরে নতুন বিয়ে করা বউ রেখে তুই মাঝরাত পর্যন্ত বাইরে বন্ধুদের সাথে পার্টি করবি? আম্মু প্লিজ স্টপ। আমি তোমাদের আর কতবার বলবো যে না, আমি এই জোরপূর্বক বিয়েটাকে মানি না, আর না এই ডেট মেয়েটাকে নিজের বউ বলে স্বীকার করি। এই বলেই উজান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট করে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মৌ ডাইনিং চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পেছন থেকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, ক্রাশবর শপিংয়ে না যান ভালো কথা, কিন্তু বিকেলে আসার সময় আমার জন্য মেহেদি নিয়ে আসবেন। আমি কিন্তু বিয়ের দিন হাতে মেহেদি ছোঁয়াতেও পারিনি, তবে আজ রাতে অবশ্যই দেব। আপনি যদি নিজ হাতে মেহেদি এনে না দেন তাহলে কিন্তু আমি এই ঈদে হাত খালি রাখবো, কিচ্ছু দেব না। উজান দরজার কাছে গিয়ে এক পলকের জন্য মৌয়ের দিকে ফিরে তাকালো না, শুধু যাওয়ার আগে তার ছিল ভরা সুরে বলল, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। সত্যি সত্যি বলছি, এটা না দিলে আমি কিন্তু হাতে মেহেদি ছোঁয়াবই না। মৌ পেছন থেকে পা দাপালো, কিন্তু উজান ততক্ষণে ধূপধাপ পা ফেলে দেউড়ি পার হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উজানের এমন বেখেয়ালি দেখে মৌ এবার শাশুড়ির সামনে গিয়ে রসগোল্লার মতো গাল ফুলিয়ে বসে পড়ল। অভিমানী সুরে বলল, শাশুড়ি আম্মা, আমি আগেই আপনাদের ডিক্লেয়ার করে রাখছি, আমার ওই আপনার ওই খিটখেটে ছেলে যদি আজ বিকেলে আমার জন্য মেহেদি কিনে না আনে, তবে আমি কাল ঈদের দিনে কোনো নতুন জামা কাপড় পরবো না। মৌ ও আর সেখানে দাঁড়ালো না, রাগ করে এক দৌড়ে দোতলার দিকে চলে গেল। মৌসুমী চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ চোখে মেহেরের দিকে তাকালেন। ছেলেটা কেন যে এমন অবুঝের মতো ব্যবহার করছে। মেহেরও চিন্তিত মুখে দৌড়ে মৌয়ের পিছু নিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর বিকেল গড়িয়ে ঘুটঘুটে রাত নামলো, তবুও উজান বাসায় ফিরল না। এদিকে মৌ নিজের রুমের দরজা ভেতর থেকে লক করে চরম মুড অফ করে বিছানায় বসে রইল। শাশুড়ি মৌসুমী চৌধুরী দরজার বাইরে দাঁড়িয়ে কত অনুনয় বিনয় করলেন, কিন্তু মৌ জেদের বসে দরজা তো খুলেইনি, উল্টো এক ফোঁটা পানি মুখে তুলেনি। মৌ আজ সারাদিন নিজের রাগ আর অভিমান চেপে রাখতে না পেরে শাশুড়ির ফোন থেকে উজানকে কম করে হলো 50 বারের উপর কল করেছিল। উজান প্রথমবার রিসিভ করে মৌয়ের গলার আওয়াজ পেয়ে কেটে দিয়েছিল, আর তারপর থেকে ফোনটা পকেটে পুরে রেখেছিল। একেবারের জন্য রিসিভ করেনি। মৌ মেঝেতেই উপর হয়ে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন প্রায় 2টো। তখন উজান অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে বাসায় ফিরল, কিন্তু সে ড্রয়িং রুমে প্রবেশ করতে সোফা থেকে বাজখায় মেজাজে উঠে দাঁড়িয়ে সিংহের মতো গর্জে উঠলেন আরিফুল চৌধুরী। বাবার এমন রুদ্ররূপ দেখে উজানের
পায়ের নখ থেকে মাথার চুল অবধি কেঁপে উঠল। আরিফুল চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদব ছেলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? যেখানে আজ পর্যন্ত এই বাড়ির কোনো মেয়ে বা বউকে সামান্য কথার আঘাত পর্যন্ত দেওয়া হয়নি, সেখানে তুই আমাদের ঘরে নতুন বৌমাকে সারাদিন এভাবে কাঁদিয়েছিস। নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, একজন সামান্য ভুল নারী তোর জীবন থেকে চলে গিয়েছে বলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আরেকটা নিষ্পাপ মেয়ের জীবন বিষিয়ে তুলবি? মেয়েটার বাবার হাত ধরে আমি নিজে কথা দিয়ে এসেছিলাম যে ওকে আমি নিজের মেয়ের মতো রাজমোহিনী করে রাখবো, কখনো কোনো কষ্ট পেতে দেব না। অথচ তুই আমার সেই আদরের বৌমার চোখে আজ ঈদের আগের রাতে অশ্রু ঝরালি। ড্যাড, একদম চুপ কর তুই। একটা সামান্য মেহেদি এনে দিলে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হ্যাঁ, সারাদিন মেয়েটার ওই ফ্যাকাশে আর ক্রন্দনরত মুখের দিকে আমি তাকাতে পারিনি। সারাদিন কারোর সাথে একটা কথাও বলেনি, এমনকি রাতে এক লম্বা ভাতও পেটে দেয়নি ও। বাবার মুখ থেকে মোয়ের সারাদিন না খেয়ে থাকার কথাটা শোনা মাত্রই উজানের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। নিজের অজান্তেই তার নিজের প্রতি এক তীব্র রাগ ও অপরাধবোধ জন্ম নিল। সে মনে মনে যতই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করুক না কেন, কিন্তু দিন শেষে সমাজের আইন আর ধর্মের বাঁধনে এই মেয়েটি তার বিবাহিত স্ত্রী। উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে দ্রুত পা ফেলে আবারও বাসা থেকে বের হয়ে রাতের অন্ধকারের মাঝে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আরিফুল চৌধুরী রাগান্বিত চোখে ছেলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। প্রায় ঘন্টাখানেক পর উজান যখন ফিরে এলো, তখন তার এক হাতে গুনে গুনে 10টা ব্র্যান্ডের মেহেদি আর অন্য হাতে ঈদ উপলক্ষে একটা চমৎকার শাড়ি। মেয়েদের শাড়ি বা ড্রেসের ব্যাপারে উজানের বিন্দুমাত্র ধারণা নেই, তাই মলে গিয়ে নিজের চোখে যে শাড়িটা সবচেয়ে উজ্জ্বল আর সুন্দর লেগেছে সেটাই সে মোয়ের জন্য নিয়ে এসেছে। ধীর পায়ে মোয়ের রুমে লকটা নিজের চাবির ডুপ্লিকেট সেট দিয়ে খুলে ভেতরে ঢুকলো উজান। রুমে ঢুকে 0 ওয়াটের আবছা নীল আলোয় সে দেখতে পেল মৌ অবোধ বাচ্চাদের মতো ঠোঁট দুটো উল্টে কমফোর্টার ছাড়া রুমের শক্ত ঠান্ডা মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কান্না করার কারণে তার চোখের পাতা আর মুখটা বেশ ফুলে গিয়েছে। মোয়ে সে ফোলা ফ্যাকাশে মুখটা দেখা মাত্রই উজানের বুকের ভেতরটা এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। তার নিজের উপরই নিজের ঘৃণা হতে লাগলো। সে অন্য একজনের উপরে থাকা পুরানো ক্ষোভ ও ঘৃণা উগড়ে দিতে গিয়ে একটা ছোট্ট অবুঝ মেয়ের প্রতি কতটা কঠোর আর নিষ্ঠুর হয়ে যাচ্ছে। একজনের করা ভুলের শাস্তি সে অন্যায়ভাবে আরেকজন নিষ্পাপ মেয়ের উপর চাপিয়ে দিচ্ছে। উজান শাড়ির প্যাকেটটা নির্দিষ্ট স্থানে রেখে অত্যন্ত আলতো পায়ে মোয়ের সামনে গিয়ে বসলো। সে পরম মমতায় 2 হাত দিয়ে মোকে পাজা কোলে তুলে নিল। মৌ ঘুমের ঘোরে উজানের চেনা গায়ের পারফিউমের সুবাস পেয়ে তার বুকে নিজের মুখটা আরেকটু গুজে দিল। উজান তাকে সাবধানে এনে নরম বিছানার মাঝখানে শুইয়ে দিয়ে গায়ে কমফোর্টারটা জড়িয়ে দিল। এই গভীর ঘুমে নিমগ্ন মৌকে আর জাগাতে ইচ্ছা করলো না উজানের, কিন্তু তার হঠাৎ মনে হলো কাল সকাল সকাল হলে ঈদের দিন। এই আনন্দের দিনে সব মেয়ের হাত মেহেদির রঙে রঙিন থাকবে, অথচ তার নিজের জিদ্দি ব্যবহারের জন্য মোয়ের এই ছোট্ট হাত দুটো খালি পড়ে থাকবে। এটা ভেবে উজানের নিজের ভেতরে কেমন যেন একটা খটকা লাগলো। মেয়েটার মলিন মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় তার অবুঝ মনে কতটা গভীর অভিমান জমা হয়ে আছে। উজান বিছানার পাশে বসে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবল কিভাবে ঘুমন্ত মেয়েটার অভিমান ভাঙানো যায় এবং তার হাত দুটো রাঙিয়ে দেওয়া যায়। হঠাৎ করে তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে গুগল কয়েকটা সুন্দর ও সহজ মেহেদির ডিজাইন দেখে নিল। তারপর একটা মেহেদি হাতে নিয়ে অত্যন্ত নিখুঁত ও সাবধানী মনোযোগ দিয়ে মোয়ের ফর্সা নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে মেহেদি পরাতে লাগলো। মেহেদির ঠান্ডা ছোঁয়া লাগতে মৌ ঘুমের ঘরে বারবার নিজের হাতটা নড়েচড়ে সরিয়ে নিতে চাইলো। তাতে অতিষ্ঠ হয়ে উজান মোয়ের হাতটা একটু শক্ত করে চেপে ধরে কপালে ভাঁজ ফেলে ফিসফিসিয়ে বকলো, পুচকে মেয়ে একটা, ঘুমের ঘোরে একটু শান্ত হয়ে থাকতে পারে না। বিকেলে মেহেদি কিনে দিইনি বলে কত অভিমান। আর এখন উজান চৌধুরী নিজের জীবনের প্রথমবার কোনো নারীর হাত নিজ দায়িত্বে এত যত্ন করে মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে, তবুই বিড়ালের বাচ্চার শান্তভাবে ঘুমানোর নাম নেই। মৌ ঘুমের ঘরে আরো 2-1 নড়ে চড়ে উঠল। তবুও উজান তার নরম হাতটা নিজের শক্ত পেশিবহুল হাতের মুঠোয় আগলে রেখে শেষ রাত অবধি অত্যন্ত নিখুঁতভাবে মেহেদি দিয়ে পুরো হাত ভরিয়ে দিল। যদিও ডিজাইনটা প্রফেশনাল মেহেদি ডিজাইনদের মতো অতটা নিখুঁত হয়নি, কিন্তু একজন গম্ভীর প্রফেসরের প্রথম হাতের ছোঁয়ায় তৈরি সেই নকশাটা দেখতে মোটেও খুব একটা মন্দ লাগছিল না। জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর উজান মোয়ের মেহেদিরাঙা হাতটার দিকে তাকে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসলো।
দূর মসজিদ থেকে ভেসে আসা নামাজের মিষ্টি সুরধ্বনি কানে আসতে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো মৌ। প্রতিদিন নিয়ম করে ফজরের সালাত আদায় করা তার বহুদিনের পুরনো অভ্যাস। তবে বিয়ের হুলস্থুল আর ঝামেলার কারণে গত দিন ভোরে ঠিকমতো ওঠা হয়নি, কিন্তু আজ ঈদের পবিত্র সকালে ঠিক সময় তার ঘুমটা ভেঙেছে। ঘুম ভাঙতে নিজেকে নরম ও আরামদায়ক বিছানায় আবিষ্কার করে তীব্র অবাক হলো মৌ। তার স্পষ্ট মনে আছে কাল রাতে উজানের উপর চরম অভিমান করে সে মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল। তাহলে বিছানায় এসে এলো কিভাবে? তবে তার চেয়েও বড় চমক অপেক্ষা করছিল যখন সে ডান পাশে ঘুরে তাকালো। বিছানার ঠিক পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে উজান। শুধু শুয়েই নেই, সে মোয়ের ওড়নার আঁচলটা নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। দৃশ্যটা দেখা মাত্র মোয়ের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী মিষ্টি হাসি ফুটে উঠল। তবে পরক্ষণে নিজের দুই হাতের দিকে তাকাতে তার চোখ দুটো চরক গাছ হয়ে গেল। একই তার দুই হাত কোনোই অবধি অপরূপ সুন্দর মেহেদির লালচে রঙে রাঙানো হাতের তালু আর পিঠের নিখুঁত নকশা দেখলেই বোঝা যায় কেউ একজন পরম মমতা আর অত্যন্ত যত্ন সহকারে সারা রাত জেগে এই ছবি এঁকেছে। বিছানার পাশে তাকাতেই দেখলো বেশ কয়েকটা মেহেদি ছড়ানো ছিটানো পড়ে আছে। কিছু সময় একদম চুপ করে গভীর ভাবনায় ডুব দিল মো। মনে মনে ভাবলো এই গভীর রাতে দরজা বন্ধ রুমে কে তাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। একবার তার অবুঝ মনে উজান চৌধুরী নামটা ভেসে উঠলেও সে নিজের মাথা নাড়িয়ে উড়িয়ে দিল। এটা অসম্ভব। যে লোকটাকে দু চোখে দেখতে পারে না সে মাঝরাতে তাকে কোলে তুলে বিছানায় শোয়াবে আর হাত ধরে মেহেদি দেবে, অবাস্তব। আপাতত এই রহস্যময় চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সালাত আদায় করার জন্য বিছানা থেকে নামলো সে। অজু শেষ করে অত্যন্ত শান্ত মনে নামাজ আদায় করে নিল মৌ। নামাজ শেষ করে যায় নামাজ গুছিয়ে রাখলো। ঠিক তখনই ড্রেসিং টেবিলের সামনে একটা প্যাকেট দেখে কৌতূহলী বশত সেটা হাতে নিল এবং খুলে দেখলো। সাথে সাথেই চমকে তাকালো মৌ। সেখানে একটা মেরুন রঙের শাড়ি, সাথে ম্যাচিং চুড়িও। মুহূর্তে মৌয়ের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠলো। মানুষটা তাহলে তার জন্য মেহেদির সাথে শাড়িও কিনে এনেছে। সে মুচকি হেসে প্যাকেটটা সেখানে রেখে গুটি গুটি পায়ে উজানের পাশে শুয়ে পড়ল। লোকটা সেদিন রাতে দেমাক নিয়ে বলেছিল বিছানায় শুধু মৌ ঘুমাবে আর উজান ঘুমাবে সোফায়। তাহলে আজ নিজের আইন ভেঙে মহাশয় নিজেই কেন বিছানায় এসে গুন্টুলি পাকিয়ে ঘুমাচ্ছেন? হয়তো ভুল করে ঘুমের ঘরে উঠে এসেছেন। তবে মৌ মনে মনে চাইল না যে উজান কষ্ট করে ওই ছোট সোফাটায় গিয়ে ঘুমাক। তার মায়ায় ব্যাকুল হয়ে মৌ বিছানার উপর উজানকে দেখার জন্য এতটা ঝুঁকে পড়ল যে তার ভেজা চুলের সুবাস আর মুখের উষ্ণ ভারী নিঃশ্বাসগুলো শটান গিয়ে উজানের মুখে আছড়ে পড়তে লাগলো। ঠিক তখনই ঘটল চরম অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। উজান চোখ না মেলেই ঘুমের ঘরে আচমকা এক ঝটকায় মৌয়ের কোমর ধরে তাকে নিজের শক্ত বুকের মাঝে টেনে নিল। আকস্মিক এই হামলায় মৌয়ের যান প্রায় কবজ হওয়ার দশা। মুহূর্তের মধ্যে উজান নিজের নাক ডুবিয়ে দিল মৌয়ের গলার নরম ভাঁজে। ঠোঁট ছোঁয়ালো তার মসৃণ মখমল ত্বকে। আলতো করে এঁকে দিল গভীর এক ভালোবাসার চুম্বন। শরীরের ভেতর এক তীব্র অদ্ভুত অবশ করা শিহরণ বয়ে গেল মৌয়ের। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। কান পাতলে স্পষ্ট শোনা যাচ্ছে সেই ধকধক শব্দ। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো তার। কিন্তু সেই সুখকর অনুভূতির রেশ কাটতে না কাটতে উজানের মুখ থেকে অবিন্যস্ত ও কাঁপা কাঁপা গলায় কানের কাছে ভেসে এলো এক নির্মম সত্য। আই লাভ ইউ শিরিন। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ আর একটাবার ফিরে এসো আমার লাইফে। ট্রাস্ট মি, আমি আর একটু ভুল বুঝবো না তোমায়। তুমি ছাড়া শূন্য আমি। কথাগুলো যেন তীক্ষ্ণ তীরের মতো এসে মৌয়ের ছোট্ট কোমল বুকে বিঁধল। মুহূর্তের মধ্যে মেয়েটার সাজানো ভালোবাসার পৃথিবী আর কাচের মতো নরম হৃদয়টা চুরমার হয়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এতক্ষণে মৌয়ের মগজে আলো ঢুকলো। এখন সে স্পষ্ট বুঝতে পারছে যে উজান চৌধুরী কেন ভালোবাসা শব্দটাকে এত তীব্রভাবে ঘৃণা করে, কেন তার মনে মেয়েদের প্রতি এত ক্ষোভ। তবে মৌ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে বড্ড জেদি আর একরোখা মেয়ে। হোক না উজানের হৃদয়ে পুরনো কোনো ক্ষতের দাগ, মৌ নিজের পবিত্র ভালোবাসা দিয়ে আবারও নতুন করে উজানের বুকে নিজের নাম লিখে ছাড়বে। ঠিক তখনই উজানের ঘুমের ঘোর কাটলো এবং চোখ মেলে তাকালো। কিন্তু চোখের সামনে মৌকে নিজের বাহু বন্ধনে ওভাবে লেপ্টে থাকতে দেখে সে এক ধাক্কায় ছিটকে উঠল। হকচকিয়ে বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়িয়ে গেল। তুমি আবারও কোন সাহসে আমার আমার কাছে এসছো? মৌ নিজের বুকের ভিতরের কান্নার ভাঙচুর লুকিয়ে রেখে তড়িৎ গতিতে বিছানায় উঠে বসলো। মুখটা কুঁচকে দেমাকের সাথে বলল, বাহ বাহ, যত দোষ নন্দ ঘোষ। এখন আমি একটু আপনার কাছে যাইনি প্রফেসর সাহেব, বরং আপনিই নিজে মাঝরাতে সোফা ছেড়ে আমার বিছানায় এসেছেন। আর একটু আগে আপনিই আমায় জোর করে নিজের বুকের ভেতর টেনে নিয়েছেন। হোয়াট? উজান চৌধুরীর চরিত্র এতটা সস্তা বা বাজে না যে সে যাকে তাকে মাঝরাতে বুকে টেনে নেবে। মৌ বিছানা থেকে নেমে দাঁড়িয়ে উজানের সামনে গিয়ে দাঁড়ালো। ও তাই নাকি? বুকে মুখে স্বীকার করে না, অথচ সেই বউয়ের জন্য মাঝরাতে মল উলট পালট করে শাড়ি কিনে নিয়ে আসে। আবার সারা রাত জেগে নিজের হাতে এত যত্ন করে মেহেদির নকশাও এঁকে দেয়। এমনকি শেষ রাতে
জড়িয়ে ধরে টুপটুপ করে চুমুও খায়। সে আবার এসেছে এখানে নিজের চরিত্র নিয়ে বড় বড় লেকচার দিতে। হ্যাঁ, ঢং! এই খিটখিটে স্বভাবের জন্যই তো মনে হয় ওই শিরিন ডাইনি আপনাকে ছেড়ে চলে গিয়েছে। শিরিনের নামটা মোয়ের মুখে শোনা মাত্রই উজান যেন পায়ের নিচে মাটি খুঁজে পেল না। পুরো শরীর শক্ত হয়ে গেল তার। শিরিনের ব্যাপারে চৌধুরী বাড়ির লোকজন ছাড়া বাইরে তেমন কেউ জানে না। বাড়ির লোকও শুধু এতটুকুই জানতো যে উজানের অতীতে একটা গভীর প্রেম ছিল, কিন্তু সেই মেয়ের নাম, পরিচয় বা ইতিহাস কেউ জানতো না। তাহলে পুচকে মেয়েটা কিভাবে জানলো? সে অত্যন্ত কাঁপা কাঁপা ও ভীত গলায় জিজ্ঞাসা করলো। শিরিনের ব্যাপারে তুমি কিভাবে জানলে? মৌ দুই হাত বুকের কাছে গুটিয়ে বেশ ভাব নিয়ে বলল, যা বাবা, একটু আগে নিজেই তো আমায় ঘুমের ঘরে জড়িয়ে ধরে সেই ডাইনিকে 10 বার আই লাভ ইউ বলে মুখে মুখে ফেনা তুলে ফেললেন। এখন আবার আমাকেই উল্টো জিজ্ঞেস করছেন আমি কিভাবে জানলাম? কথাটা শুনে উজান শুকনো ঢোক গিলল। নিজের উপর তীব্র রাগ আর ক্ষোভ হতে লাগলো তার। ঘুমের ঘরে সে নিজের অজান্তে এসব কি আবোল তাবোল বকে ফেলেছে। শিরিনকে সে মন থেকে যতই মুছে ফেলতে চায় সে ততই জেকে বসে। কাল বিকেলে দূর থেকে হুট করে মেয়েটাকে অন্য একজনের সাথে দেখার পর থেকে মগজে যেন নতুন করে পুরনো ক্ষতটা চারা দিয়ে উঠেছে। ঠিক তখনই মৌ বাঘিনীর মতো পা ফেলে উজানের একেবারে গায়ের কাছে এসে দাঁড়ালো। তারপর উজানের মুখের দিকে ঝুঁকে পড়ে চোখ দুটো সরু করে অত্যন্ত মারমুখী ও ফিসফিসানি গলায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিল, শুনুন প্রফেসর সাহেব, বিয়ের আগে আপনার লাইফে কোনো পেতনি, ডাইনি বা চামচিকি ছিল তা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। বাট এখন যেহেতু আপনি আমার বিবাহিত ক্রাশ বর, সো আজ থেকে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিংবা ওই পুরনো পেতনিকে আবারও নিজের ঘরে তোলার চেষ্টা করেছেন, তবে আমি আপনাকে একদম আল্লাহর নামে কুরবানি করে দিব বলে দিলাম। এই বলেই মৌ উজানের মুখের উপর এক বিশ্রী ভেঙচি কেটে দরজার দিকে চলে গেল। উজান যেন পাথরের মূর্তির মতো একদম আহাম্মক বনে দাঁড়িয়ে রইল। মেয়েটার কথা তেজ দেখে মনে হচ্ছে সুযোগ পেলে সে উজানকে সত্যি সত্যি জ্যান্ত জবাই করে কোরবানি দিয়ে দিবে। উজান যখন নিজের স্তব্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, ঠিক তখনই মৌ কোথা থেকে যেন দমকা হওয়ার মতো আবারও দৌড়ে ফিরে এলো। উজান কিছু বুঝে ওঠার আগেই সে পায়ের পাতায় ভর দিয়ে উঁচিয়ে উঠে উজানের ডান গালে ঠোঁট চেপে এক জোরালো মিষ্টি চুম্বন এঁকে দিল। তারপর উজানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে আওড়ালো, ভালোবাসি আমার খিটখিটে প্রফেসর সাহেব, ঈদ মোবারক। কথাটা বলে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। মৌ কিলকিল করে হাসতে হাসতে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। উজান রাগে গজগজ করে উঠল, অসভ্য মেয়ে একটা। লাজ লজ্জা বলতে কিছু নেই তার ডিকশনারিতে। ইডিয়েট একটা সুযোগ পায় মেরে তক্তা বানিয়ে ফেলবো একদম। মেরুন রঙের সেই চমৎকার জমকালো শাড়িটা পরিধান করে ছোট্ট ছোট্ট পা ফেলে ড্রয়িং রুমে হাজির হয়েছে মৌ। বেনারসি শাড়িতে তাকে আজ সত্যি কোনো পরীর মতো লাগছে। বাড়ির পুরুষ মানুষ আরিফুল চৌধুরী, আকবর চৌধুরী, ইফাত, আরিয়ান এবং উজান সহ সবাই ঈদের নামাজ শেষে করে এইমাত্র বাসায় ফিরেছে। সবার পরনে নতুন পাঞ্জাবি পাজামা। মৌ ড্রয়িং রুমে ঢুকে বিন্দুমাত্র লজ্জা না পেয়ে সবার আগে দৌড়ে গিয়ে শ্বশুর আরিফুল চৌধুরী থেকে শুরু করে একে একে সবাইকে নিচু হয়ে সালাম করলো এবং অত্যন্ত আদায় করে সবার কাছ থেকে মোটা অঙ্কের চকচকে করকরে সালামি লুফে নিল। এবার সে সোজা গিয়ে দাঁড়ালো উজানের সামনে। উজান তখন নিজের দুই জোড়া ভ্রু কুচকে মোয়ের এই মেরুন শাড়ি পরা রূপের দিকে তাকিয়ে অবচেতনভাবে মনে মনে একটু মুচকি হাসলো। ঠিক তখনই মৌ তার সামনে নিজের ডান হাতটা পেতে বেশ কায়দা করে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।